প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগ রিলেটেড প্রবলেম সলভ করতে চাই। কিন্তু ফার্স্টে আমাদের এই আপেক্ষিক বেগ বিষয় নিয়ে একটু জেনে রাখা উচিত। এই আপেক্ষিক বেগ এত বেশি ইম্পর্টেন্ট একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা জায়গায় এই রিলেটেড কোনো না কোনো কোশ্চেন অন্তত দিয়েই থাকে। কিন্তু তোমাদের মাঝে কিছুটা ভীতিকর অবস্থা থাকার কারণে দেখা যায় সেটা হচ্ছে এই প্রবলেমগুলো তোমরা সলভ ঠিকই করো, কিন্তু মনের মাঝে কেন যেন একটা অসম্পূর্ণতা থেকে যায়। কেন থেকে যায়? কারণ ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে। ওকে, এজন্য আশা করব তোমরা এই লেকচার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমাদের কি ক্লিয়ারেন্স চলে আসবে। ফার্স্ট আমরা কি আপেক্ষিক বেগ তাহলে শুরু করি। আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি। এই রিলেটিভ ভেলোসিটি জানার পূর্বেই আমাদের যেটা জানা উচিত প্রথমে সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। ভেক্টর যোগ আমরা পড়েছি, দেখো ত্রিভুজ সূত্রে পড়েছি, সামান্তরিক সূত্রে পড়েছি, তারপরে বহুভুজ সূত্রে পড়েছি, কিন্তু বিয়োগের প্রয়োগ কোথাও আমরা পড়ি নাই। এটা আমরা আপেক্ষিক বেগ পড়তে যেয়ে দেখব কি ভেক্টর বিয়োগের এই প্রয়োগগুলো আসছে। তাহলে ফার্স্ট আমাদের জেনে নেওয়া উচিত, কনসেপ্ট রাখা উচিত কোনটা সম্পর্কে বলো তো? ভেক্টর বিয়োগ সম্পর্কে। চলো এখন ভেক্টর বিয়োগ কি সেটা আমরা দেখে আসি। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ তাহলে আপেক্ষিক বেগ রিলেটেডের বাস্তব উদাহরণ কি ভেক্টর বিয়োগ, রাইট? আচ্ছা, তো দেখো ধরে নাও এদিকে একটা ভেক্টর বি ভেক্টর, এদিকে আর একটা ভেক্টর ক্রিয়াশীল এ ভেক্টর। এদের মধ্যকার কোণ হচ্ছে আলফা। হ্যাঁ, এখন এ আর বি কে বিয়োগ করা যায় না? যায়। যদি বিয়োগ করি তাহলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে, যেটাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি। খেয়াল করো, ধরি এ ও বি এর বিয়োগের ফলে সৃষ্ট লব্ধি ভেক্টর কত? আর। এটা ধরলাম। লব্ধি যে আর হয় সেটা আমাদের জানা আছে, আগের লেকচারগুলোতে আমরা পড়েছি, রাইট? ওকে, তাহলে বলো তো এ আর বি কে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কি আর সমান আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি লেখা যায়। ওকে, দেখো তো এটাকে কি আমরা একটু কারিশমা করে লিখতে পারি? এ প্লাস মাইনাস বি লেখা যাবে না? অবশ্যই যাবে। তার মানে এখানে যে বিষয়টা খেয়াল করছি আমরা সেটা হচ্ছে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে যদি যোগ করা যায় তাহলে সেক্ষেত্রে কি হয় বলো তো দেখি? লব্ধি পাওয়া যায়, রাইট? অর্থাৎ সেটাই হচ্ছে কি ভেক্টর বিয়োগ, তাই নয় কি? তাহলে ঘটনাটা কি হলো বলো তো? দেখো বি ভেক্টর এদিকে আছে, মাইনাস বি তো এটা নয়, তাহলে মাইনাস বি হতে গেলে কি হতে হবে বলো তো? তার বিপরীত দিকে। দেখো আমরা ঋণাত্মক ভেক্টর পড়েছিলাম, রাইট? তাহলে অবশ্যই এই বরাবর মাইনাস বি ভেক্টর নিয়ে নিলাম, তাই না? তাহলে ঘটনাটা কি বলতো দেখি? যখন আমরা ভেক্টর বিয়োগ নির্ণয় করব তখন কি করব? যে ভেক্টরটা আছে দেখো সেই ভেক্টরকে আমরা কি করেছি? 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি, তাই না? তার মানে কি করব? সেই ভেক্টরকে উল্টিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি বলতো দেখি? বি কে 180 ডিগ্রি কোণে বা উল্টিয়ে বা
উল্টিয়ে যোগ করলে বিয়োগের কি পাওয়া যায়? লব্ধি পাওয়া যায়। তার মানে আমরা এখানে সিম্পলি ভাবে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি বলতো দেখি, পজিটিভ ভেক্টর জাস্ট আমরা কি ওই ভেক্টরকে উল্টিয়ে দিয়ে যোগ করে দিব, তাহলে কি হয়ে যাবে? ভেক্টর বিয়োগ হয়ে যাবে। ওকে, এটাই আমাদের আপেক্ষিক বেগের ক্ষেত্রে লাগবে। এখন খেয়াল করো তো, এদের লব্ধি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এইটা যদি আলফা হয়, এইটা কত বলো তো দেখি? টোটাল 180, 180 থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে কত হবে? 180 মাইনাস আলফা, রাইট? ক্লিয়ার? ওকে, এখন বলো তো দেখি, মাইনাস বি আর প্লাস এ, এটা লব্ধি হচ্ছে আর, তাহলে মাইনাস বি এবং প্লাস এ এই দুইটা লব্ধি কি? আর। তাহলে লব্ধি অবশ্যই কি হবে বলো তো? তাদের মোটামুটি এই বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে এটা হচ্ছে আর লব্ধি, তাই নয় কি? এখন তোমরা একটু খেয়াল করো তো, আমরা যদি এটাকে সামান্তরিক সূত্র প্রয়োগ করি তাহলে কি ঘটনাটা ঘটবে? দেখো একটা সামান্তরিক আঁকি। সামান্তরিক এঁকে ফেললাম। এখন স্বাভাবিকভাবে আমরা কি করব? ভেক্টরের যে লব্ধির সূত্র প্রয়োগ করেছিলাম সেই সূত্র প্রয়োগ করলে আমরা এই লব্ধি নির্ণয় করতে পারি, পারি না? আচ্ছা, খেয়াল করো তো কিভাবে হবে। এ এবং মাইনাস বি এর মধ্যে কোণ কত? 180 মাইনাস আলফা, তাই না? আর লব্ধি কি? আর। তাহলে আমরা স্বাভাবিক লব্ধি নির্ণয়ের সূত্র প্রয়োগ করব, রুট ওভার পড়েছিলাম পি স্কয়ার, তার মানে এখানে এ স্কয়ার বি স্কয়ার 2ab cos কত বলো তো? 180 মাইনাস আলফা। ক্লিয়ার? আমাদের লব্ধি নির্ণয় শেষ। ওকে, তাহলে আমরা কি করব? এইভাবে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কিছু সূত্র প্রয়োগ করে আমরা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। খেয়াল রেখো, তাহলে ভেক্টর কে কি করব আমরা? যে ভেক্টর যার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে আমরা কি করব? স্পেশালি উল্টিয়ে দিব। আমরা যদি বলতাম বি এর সাপেক্ষে এ এর লব্ধি, তাহলে দেখো বি কে আমরা উল্টিয়ে দিয়েছি, রাইট? এইভাবে আমরা কি করব? লব্ধি নির্ণয় করব। ওকে, আচ্ছা, নেক্সট এখন আমরা আপেক্ষিক বেগ দেখতে চাই। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কাকে বলে আমরা ডেফিনেশনটা লিখে নিই। কোন বস্তু বা পর্যবেক্ষকের সাপেক্ষে অন্য কোন বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। কোন বস্তু বা পর্যবেক্ষকের সাপেক্ষে অন্য কোন বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। এখন এই যে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক ধারণাটা আমাদের একটু ক্লিয়ার থাকা উচিত। ওকে, আচ্ছা, আমরা সচরাচর যখন কি রাস্তায় চলি তখন কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো আপেক্ষিকতা, আর যদি খেয়াল না করি সবই আমাদের কি ব্রেন দিয়ে উড়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো তোমরা আপেক্ষিক বিষয়টা কেমন। তো ধরে নাও এটা একটা রাস্তা, রোড, এটা একটা গাড়ি, নীল গাড়ি, ধরে নাও এটা নীল গাড়ি, এর মধ্যে যাত্রী আছে, যাত্রী নয় চালক আছে। এখন আবার খেয়াল করো সামনে আরেকটা গাড়ি, চালক বা পর্যবেক্ষক যেটাই বলো। এই গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। এই গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, আচ্ছা, এই গাড়িটাকে লাল করে দিই তাহলে লাল গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, লাল গাড়ি ধরে নাও, লাল গাড়ি। তো এখন মাঝখানে
লাল মিয়া দাঁড়িয়ে আছে। ওকে, লাল মিয়া দাঁড়িয়ে আছে, লাল মিয়া হচ্ছে স্থির। এই লাল মিয়া খেয়াল করো, যদি এই সামনের গাড়িটাকে পর্যবেক্ষণ করে, তাহলে লাল মিয়া যেহেতু স্থির, লাল মিয়ার সাপেক্ষে এই গাড়িটা কত বেগে দূরে সরে যাচ্ছে বলো তো? 50 কিলোমিটার পার আওয়ার বেগে, রাইট? তার মানে লাল মিয়া যেটা এই গাড়ির গতি নির্ণয় করবে সেটা অরিজিনাল মানে প্রকৃত। এবার খেয়াল করো, লাল মিয়া যদি ওই গাড়ি পর্যবেক্ষণ না করে পেছনে যে গাড়িটা আছে এই গাড়ির গতিটাকে পর্যবেক্ষণ করে, তো লাল মিয়া যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই গাড়িটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে তার দিকে গমন করছে, রাইট? তার মানে লাল মিয়া যেটা এই গাড়ির গতি পর্যবেক্ষণ করবে সেটা অরিজিনাল প্রকৃত গতি, রাইট? তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি, একটু খেয়াল করো, স্থির কোন দর্শকের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর সর্বদা প্রকৃত বেগ বা গতি পাওয়া যায়, রাইট? ওকে, এখন তোমরা খেয়াল করো, এই গাড়ি নীল গাড়ির পর্যবেক্ষক যদি লাল গাড়িকে পর্যবেক্ষণ করে, তাহলে যেহেতু নীল গাড়ি 30 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে এগিয়ে যাচ্ছে, লাল গাড়িটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে এগিয়ে যাচ্ছে, তাহলে নীল গাড়ির পর্যবেক্ষক এই গাড়ির গতিকে যদি পর্যবেক্ষণ করে তাহলে দেখতে পাবে যেটা সেটা হচ্ছে কত বলতো, কত কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই লাল গাড়িটা? 10 কিলোমিটার পার আওয়ার বেগে, সরি 20, 50 মাইনাস 30, রাইট? কত? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আপাত দৃষ্টিতে তুমি যদি দেখো তবুও কি বুঝতে পারবা, হ্যাঁ 50 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে যাচ্ছে। অনুরূপভাবে খেয়াল করো, এই গাড়ির চালক যদি এই গাড়িটাকে পর্যবেক্ষণ করে তাহলে এই গাড়ির চালক যেটা অনুভব করবে সেটা হচ্ছে কি বলতো দেখি, এই গাড়িটা এই গাড়ির চেয়ে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে যাচ্ছে, তাই না? তার মানে একটার সাপেক্ষে আরেকটা আমরা কি অরিজিনাল, দেখো এই গাড়ির অরিজিনাল পাচ্ছি না, এই গাড়ির অরিজিনাল পাচ্ছি না, রাইট? কিন্তু স্থিরের সাপেক্ষে প্রকৃত পেয়েছিলাম। তাহলে একটা গতিশীলের সাপেক্ষে আরেকটা গতিশীল যখনই ক্যালকুলেশন করতে যাচ্ছি আমরা তখন কি দেখো একটার সাপেক্ষে আরেকটা একটা রেজাল্ট খুঁজে পাই। এটা হচ্ছে আপেক্ষিকতা। ওকে, এখন আবার খেয়াল করো, আমরা 9-10-এ পড়েছিলাম এই বিষয়গুলো, তোমাদের 9-10-এ দেখবা আছে। ধরেন একটা ট্রেন, আর চাকাগুলো কালো করে দিই, হ্যাঁ ভালো লাগবে। ট্রেন, এখন ঘটনা ধরে নাও এই ট্রেনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, তো এখন পানি নয়, এটা জাস্ট রাস্তার উপরে। এখন রাস্তার উপরে ধরে নাও এদিকে একটা গাছ দিয়ে দিই, গাছ এই জায়গা একজন স্থির দর্শক দাঁড়িয়ে আছে। এখন খেয়াল করো, ধরে নাও এই ট্রেনে দর্শক স্থির, এটা আছে হচ্ছে পল্টু, এটা হচ্ছে ঝন্টু, এটা হচ্ছে মন্টু। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে খেয়াল করো, ট্রেন এগিয়ে যাচ্ছে, দুই বন্ধু পল্টু আর ঝন্টু কি ট্রেনে অবস্থান করছে। তো ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে যাচ্ছে। এখন এই ঝন্টু যদি পল্টুর বেগ নির্ণয় করে তাহলে দেখবে কি পল্টু কি ওর সাপেক্ষে স্থির। এটা তোমরাও দেখেছো,
একটু খেয়াল করবা যখন কি যাত্রা বাস অথবা ট্রেনে যাবা, একটার সাপেক্ষে আরেকজন বা তোমার সাপেক্ষে অন্য সিটে যে যাত্রী সেই কি মনে হয়, স্থির মনে হয়। আবার কি পল্টু কি যদি ঝন্টুর গতিবেগ নির্ণয় করে তবুও দেখবে কি স্থির। কিন্তু তারা যদি জানালা দিয়ে বাইরে তাকিয়ে কোনো গাছপালাকে যদি কি করে পর্যবেক্ষণ করে, তাহলে দেখবে গাছপালা ক্ষিপ্র গতিতে চোখের নিমেষে কি হচ্ছে কি বের হয়ে হয়ে চলে যাচ্ছে। এখন যদি তারা কি করে বাইরের দিকে তাকায়, তাহলে গাছপালা দেখবে কি ক্ষিপ্র গতিতে বিপরীত দিকে গতিশীল, রাইট? তাহলে এটা কত গতিতে গতিশীল সেটা আমরা নির্ণয় করব পরে। তার মানে ঘটনা ট্রেনে থাকা দুই যাত্রী একে অপরকে কি স্থির ভাবছে, এ যেমন একে স্থির ভাবছে, ঝন্টু তেমন কি পল্টুকে স্থির ভাবছে, রাইট? এখন খেয়াল করো, এই মন্টু যদি কি করে ঝন্টুকে পর্যবেক্ষণ করে, তাহলে মন্টু কি দেখবে বলতো? মন্টু দেখবে 90 কিলোমিটার/আওয়ার বেগে ঝন্টু কি হচ্ছে এগিয়ে চলেছে, ওকে, বা তার কাছে আসছে, ঠিক আছে? আচ্ছা, যদি মন্টু কি করে ট্রেনকে পর্যবেক্ষণ করে তবুও দেখবে কি 90 কিলোমিটার/আওয়ার বেগে তার কাছে চলে আসছে, রাইট? এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, একটু খেয়াল করো, ধরে নাও এটা চাঁদ, এই চাঁদে গেছে হচ্ছে বল্টু, চাঁদের মাথায় বসে আছে হচ্ছে বল্টু, ধরে নাও। এখন ওই বল্টু যদি এই যে মন্টুকে পর্যবেক্ষণ করে দেখবে কি মন্টু গতিশীল। তার মানে পৃথিবীতে যখন মন্টু কি স্থির ছিল তখন কি মন্টু মনে করেছে নিজেকে স্থির, কিন্তু কি মন্টুরই আর এক ফ্রেন্ড বল্টু কোথায় গেছে বলো? চাঁদে গেছে, পৃথিবীর বাইরে যে যখন কি হচ্ছে মন্টুকে পর্যবেক্ষণ করছে তখন দেখতে পাচ্ছে হ্যাঁ পৃথিবী গতিশীল এবং ওইটার সাপেক্ষে কি মন্টু গতিশীল, রাইট? সুতরাং আমরা যেটাকে দেখো আপাত দৃষ্টিতে স্থির মনে করেছিলাম সেটা আসলে কি স্থির নয়। তার মানে পৃথিবীর মধ্যে ট্রেন গতিশীল, ট্রেনের সাথে পল্টু ঝন্টু গতিশীল, কিন্তু একে অপরের সাপেক্ষে স্থির মনে করছে তারা। মন্টু কি তার নিজেকে স্থির মনে করছে, কিন্তু বল্টু কি পৃথিবীর বাইরে যে এদেরকে প্রত্যেককে দেখছে হচ্ছে কি গতিশীল, অর্থাৎ মনে হয়েছিল কি মন্টু স্থির, কিন্তু স্থির না, পৃথিবী ঘুরছে, সাথে সাথে দেখা যাচ্ছে কি মন্টুও কি ঘুরছে। সুতরাং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি কোনো বস্তুই কি নয় বলতো দেখি, স্থিতিশীল নয়, রাইট? প্রত্যেকটা বস্তুই কি বলতো পৃথিবীতে যারা আছে সবই আপেক্ষিক গতিতে গতিশীল, রাইট? ওকে, তাহলে এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি কোনো গতি কি নয় পরম নয়, এটা আমরা পড়েছিলাম সে ছোট্টকালে, মনে করো কোনো গতি পরম নয়, প্রত্যেকটা গতি কি বলতো দেখি আপেক্ষিক গতি, ওকে? আচ্ছা, এখন আমরা বাস্তবিক কিছু ক্যালকুলেশন দ্বারা এগুলো নির্ণয় করতে চাই, ওকে? আচ্ছা, খেয়াল করো, আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় আমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কোণ নিয়ে ঝামেলা হয়। এই কোণের ঝামেলাটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা কি ভেক্টরের যে সামান্তরিক সূত্রের লব্ধি সূত্র প্রয়োগ করেছি ওটা দিয়ে আমরা খুব দ্রুততার সাথে আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারবো। তো এই কোণের ঝামেলাটা আমাদের কি করতে হবে, প্রথমেই ওখান থেকে মুক্তি পেতে হবে, তারপরে আমরা কি এগিয়ে যাব, ওকে? চলো দেখি, মাইন্ড ইট। দেখো এ একটা কণা, ধরে নাও এই বরাবর ভি এ বেগে গতিশীল, বি একটা কণাও, এটা বি একটা কণা ভি বি বেগে একই বরাবর সমান্তরালে গতিশীল, ওকে? আচ্ছা, এখন তোমাকে প্রশ্নকর্তা যেটা বলেছে সেটা হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ কত। এখন ঘটনা যেটা তোমরা যেটা করো যার সাপেক্ষে সেই বেগটাকে বিয়োগ করে দাও, তাই না? আমরা দেখো ত্রিভুজ সূত্রে যেটা ত্রিভুজের বিয়োগে যেটা আমরা শিখেছি
যার সাপেক্ষে নির্ণয় করব তার বেগটাকে বিয়োগ করব, মানে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব, রাইট? এখন খেয়াল করো তো কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে না? যেহেতু এ এর সাপেক্ষে, তাহলে উপরের এটাকে আমরা কি করবো বলতো 180 ডিগ্রি কোণে ঘোরাবো। তাহলে দেখো উপরের এটাকে আমরা 180 ডিগ্রি কোণে ঘোরালে তাহলে দেখো বিপরীত দিকে চলে যাবে। তাহলে এ দেখো ভি এ, আর বি যেদিকে ছিল তাকে কোনো চেঞ্জ আমরা করব না। এখন এই অবস্থায় বলতো, এই অবস্থায় এখন আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব। ওকে, এখন এই ক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যে বা দুইটা বেগের মধ্যে কোণ কত আসলো বলতো দেখি? কোণ এসেছে 180, তাই না? জেনারেলি আমরা যদি কি লব্ধি নির্ণয় করি লব্ধির সূত্র দিয়ে, তাহলে কি হবে? ভি এ স্কোয়ার মানে পি স্কোয়ার, ভি বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার, টু পি কিউ পড়েছিলাম সামান্তরিক সূত্রে, আর ভি এ ভি বি কস আলফা। এই আলফা মানে কত বলতো এখন? 180। ক্লিয়ার? ক্যালকুলেশন করবা, বের হয়ে চলে আসবে। সুতরাং ইম্পর্টেন্ট যে অংশ সেটা হচ্ছে কি, আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে যার সাপেক্ষে সেটাকে পরিবর্তন করে দিয়ে আমরা জেনারেল লব্ধি সূত্র প্রয়োগ করেই ক্যালকুলেশন করব। ক্লিয়ার? তো এখন আমরা এক্সাম্পলে যেতে চাই। খেয়াল করো, বাস্তবিক কিছু এক্সাম্পলে যেতে চাই। এক্সাম্পল 1, ধরে নাও এটা একটা গাড়ি, এর মধ্যে একটা চালককে বসিয়ে দিলাম। এই গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভি এ বেগে, ধরে নাও 100 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, আচ্ছা। আর একটা গাড়ি লাল লাল ভাব, লাল গাড়ি, একটা নীল একটা লাল। তো এই গাড়িটা ভিবি বেগে ধরে নাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে 80 কিলোমিটার/আওয়ার বেগে। স্বাভাবিক যদি কি তুমি এখানে দৃষ্টি দাও তাহলে দেখতে পাবা যেটা একটার সাপেক্ষে আরেকটার বেগ কত বলতো? এই গাড়িটার চালক বা পর্যবেক্ষক দেখবে 20 কিলোমিটার, মানে কি 100 - 80, 20 কিলোমিটার/আওয়ার বেগে এই গাড়িটা কি তার কাছে চলে আসছে। ওকে, আবার এই গাড়ি চালক যদি পর্যবেক্ষণ করে তাহলে দেখবে কি সে 20 কিলোমিটার/আওয়ার বেশি বেগে কি হচ্ছে বলতো তার কাছে যাচ্ছে, সামনের গাড়িটার কাছে যাচ্ছে, তাই না? 20 তুমি এইভাবে ক্যালকুলেশন করলে তুমি মার্কস পাবা না। পাবা কি? পাবা না। বড় বড় লাড্ডু কিন্তু তোমাকে দিয়ে দিবে। তো এখন আমরা যেহেতু ভেক্টর পড়ছি আর আপেক্ষিক বেগ ভেক্টর থিম থেকে আনসার করতে হবে, তাহলে আমরা কি করব বলতো দেখি? আমরা ভেক্টর প্রসেস দিয়ে আনসার করব, রাইট? তাহলে এই যে প্রসেস চেঞ্জ করে, পূর্বের কন্ডিশন এটা ছিল, পরের কন্ডিশন এটা, পরের কন্ডিশন দিয়ে লব্ধি নির্ণয় করব, বের হয়ে চলে আসবে, তাই না? তাহলে বলতো একটা সাপেক্ষে আর একটার আপেক্ষিক বেগ কত? 20 কিলোমিটার/আওয়ার, তাই না? দেখতে চাই আমরা ভেক্টর প্রসেসে এটা হবে কিনা। সলিউশন খেয়াল করো, ধরে নাও যে নীল গাড়ি, সে নীল গাড়িটা দেখো ভি এ এদিকে 100 কিলোমিটার/আওয়ার, তাই না? আচ্ছা, আবার দেখো লাল গাড়িটা কোন দিকে যাচ্ছে? লাল গাড়িটা ওই দিকে যাচ্ছে, ভিবি 80 কিলোমিটার/আওয়ার। যদি তোমাকে বলা হয় নীল গাড়ির সাপেক্ষে লাল গাড়ির বেগ, কার সাপেক্ষে? নীলের সাপেক্ষে লাল। তাহলে নীলকে কি করবো আমরা বলতো? উল্টিয়ে দিব। তাহলে পরিবর্তিত অবস্থা, হ্যাঁ, পরিবর্তিত মানে চূড়ান্ত কন্ডিশনে। তাহলে বলা হয়েছে নীলের সাপেক্ষে, নীলের সাপেক্ষে লালের বেগ, লালের মানে লাল গাড়ির বেগ, লাল গাড়ির বেগ কত এটা বলা হয়েছে তোমাকে, ধরে নাও। তাহলে কার সাপেক্ষে? নীল গাড়ির সাপেক্ষে। তো নীল গাড়ির বেগ কি এদিকে আছে, তাহলে নীল গাড়ির বেগকে আমরা কি করব বলতো? উল্টিয়ে দিব। ভি এ কত? 100 মিটার/সেকেন্ড। অর্থাৎ তোমরা জানো কি ভেক্টরের সবসময় পরম মান নিতে হয়। বাইরে এদিকে ঘুরিয়ে দিয়েছি বলে যে মানের চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই এটা মনে করবে না। থিম, মেন থিম যেটা তোমার কি, যেহেতু কোন তোমার কি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য মানের চেঞ্জ করার দরকারই নাই, যা আছে তাই বসিয়ে দিবা। ওকে, এবার বলো তো দেখি লাল গাড়িটা কোন দিকে? লাল গাড়ি তো এদিকে, কারণ যার সাপেক্ষে তাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে ভিবি কত বলো তো? 80 কিলোমিটার/আওয়ার।
আগে দেখো একই দিকে 0 ডিগ্রি ছিল, এখন কত বলো তো 180, তাই না? তাহলে আমরা কি করব, দেখো বেগ নির্ণয় করব লব্ধির সূত্র দিয়ে। কত হবে 100 স্কয়ার 80 স্কয়ার 2 ইন্টু 100 ইন্টু 80 cos আলফা, তাই না? আলফা মানে কত বলো তো? আলফা মানে এখানে পেয়েছি আমরা কত 180। তাহলে 180 বসিয়ে দাও, দেখো আনসার চলে আসবে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে জেনারেলি আমরা কি যে ধারণা করেছিলাম ভেক্টর প্রসেসে আমরা দেখো কি আপেক্ষিক বেগ নির্ণয় করে কি আমরা সেটাই পেয়েছি, রাইট? সুতরাং এটা হচ্ছে অথেন্টিক, এই বিষয়টাকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে ফার্স্ট কি করবা, যার সাপেক্ষে তাকে চেঞ্জ করে দিয়ে ওই কোণটা নিয়ে লব্ধি নির্ণয় করবা, আপেক্ষিক শেষ। ওকে, আচ্ছা। তাহলে এখন এরা তো একই দিকে গতিশীল। এখন এক্সাম্পল যদি তোমাকে এই ধরনের বলা হতো কি করতা? এক্সাম্পল 2 খেয়াল করো, এই যে নীল গাড়িটা, এই গাড়িটা এদিকে VA 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো লাল গাড়িটা এদিকে বিপরীত দিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, রাইট? তোমরা এটা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবা। এটার ক্ষেত্রে দেখো তুমি একটা বাসে যাচ্ছ, তোমার সাইডে আরেকটা বাস এগিয়ে চলেছে। ওকে, তো তোমার বাসটা কি করছে, এটার ক্ষেত্রে আমি বলছি, তোমার বাসটা দেখা যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর তোমার সাইডে যে বাসটা ছিল সেটা 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তুমি যখন জানালা দিয়ে পর্যবেক্ষণ করবা তখন দেখবা তোমার বাসটা খুব স্লোলি অপর বাসটাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তখন তোমার মনে হবে না তুমি 100 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করছো, তখন তোমার মনে হবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি কি স্লো অতিক্রম করছো, রাইট? কিন্তু যদি বিপরীত দিক থেকে হয়, তোমার বাস বিপরীত দিকে বাস, যখন জানালা দিয়ে তাকাবা তখন কি হবে বলো তো? মনে হবে চোখের নিমেষে বের হয়ে চলে গেল, তাই না? তার মানে তুমি যে 100-এ যাচ্ছ, 100 না 100-এর চেয়েও বেশি বেগে মনে হবে বের হয়ে চলে যাবে। তাহলে তখন কত হবে বলো তো? খেয়াল করো তো। তো এই নীল গাড়ির পর্যবেক্ষক বা তুমি যদি এখানে থাকো তাহলে তখন মনে হবে কি এই গাড়িটা কত বেগে বের হয়ে চলে গেল? তখন মনে হয় 180 কিলোমিটার পার আওয়ার বেগে বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু এই সেন্স দিয়ে আনসার করলে তো হবে না, আমাদের কি আপেক্ষিক কন্ডিশন দিয়ে আনসার করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে সলিউশনের দিকে আমরা চলে যাই, অনেক ইজি। দেখো তো VA এই বরাবর কত 100 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, তার বিপরীত দিকে গমন করছে VB বেগে কোন বাসটা 80 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে নীলের সাপেক্ষে মানে নীল গাড়ির সাপেক্ষে লাল গাড়ির বেগ কত। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি করব, কার সাপেক্ষে বলো তো? নীল গাড়ির সাপেক্ষে বলেছে, তাই না? তাহলে নীল গাড়ির সাপেক্ষের বেগটাকে কি করবো বলো তো? 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব, তাই না? তাহলে এটাকে নীল গাড়িকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও, ছিল এইদিকে, ঘুরিয়ে দিলাম এইদিকে। তাহলে VA কত হলো 100 কিলোমিটার পার আওয়ার। আর দেখো লাল তো এদিকেই আছে, তাহলে লাল গাড়ির জন্য VB 80 কিলোমিটার পার আওয়ার। এই পরিবর্তিত অবস্থায় এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এদের মধ্যকার কোণ কত বলো তো দেখি? নীল গাড়ি যেদিকে লাল গাড়িও সেদিকে, তাহলে আলফা হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন তুমি যদি একটার সাপেক্ষে আরেকটার লব্ধি বেগ নির্ণয় করো তাহলে হয়ে যাবে, অর্থাৎ 100 স্কোয়ার 80 স্কোয়ার 2 ইন্টু 100 ইন্টু 80 cos 0 ডিগ্রি। ক্যালকুলেশন করবা দেখবা কি 180 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। ওকে, সুতরাং এটা আমাদের অথেন্টিক প্রসেস। আমরা কি করতে পারি, এইভাবে আমরা MCQ এ আসলে দেখে বলতে পারবো, কিন্তু আমাদের কি যখনই সাপেক্ষ বিষয় বলা হবে তখন আমরা কি করব, অবশ্যই এইভাবে কি করব, নির্ণয় করব।
ক্লিয়ার? ওকে, নেক্সট আরো একটা আমরা প্রবলেম দেখতে চাই। চলো এখন তোমরা খেয়াল করো, আপেক্ষিক বেগ রিলেটেড আরেকটা প্রবলেম আমরা দেখতে চাই। এখানে আমি একটু বর্ণনা করি। একটা গাড়ি, ধরে নাও একটা কার এদিকে এগিয়ে যাচ্ছে, ভি কার, বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই সময় এখান থেকে একটা বল ছুড়ে দেওয়া হচ্ছে এদিকে, তাহলে ভি বল কত বেগে ছুড়ে দেওয়া হলো? 10 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, এটা এ বিন্দুতে একটা ব্যক্তি লোক দাঁড়িয়ে আছে, ধরে নাও স্থির। বি বিন্দুতে যে লোকটা দাঁড়িয়ে নেই, দেখো দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়াচ্ছে? যেদিকে বল যাচ্ছে, দেখো বল এদিকে ছোড়া হয়েছে, তার বিপরীত দিকে, বিরুদ্ধে দৌড়ে যাচ্ছে, রাইট? তাহলে ধরে নাও এদিকে দৌড়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা, এটা একটা কনভেন্ট বেল্ট বা প্ল্যাটফর্ম, ধরে নাও প্ল্যাটফর্ম। আমি এই জায়গায় সি দিয়ে ইন্ডিকেট করলাম, সি লোক প্ল্যাটফর্মের উপর দিয়ে এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মটা চলমান প্ল্যাটফর্ম বা কনভেন্ট বেল্ট, যে বেল্টগুলো কি চলমান, ওই বেল্টগুলো একদিকে যাচ্ছে, তার বিরুদ্ধে কি হচ্ছে? ওই সি লোকটা দৌড়ে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে প্ল্যাটফর্মটা গতিশীল। এখন তোমাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বলের বেগ নির্ণয় করো, মানে আপেক্ষিক বেগ নির্ণয় করো। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, স্থির এই লোকের সাপেক্ষে, বি এর সাপেক্ষে, সি লোকের সাপেক্ষে, সি বিন্দুতে যে লোকটা আছে তার সাপেক্ষে। ওকে, এখন তোমাকে ভি বলের বেগ নির্ণয় করতে বলা হচ্ছে। আপেক্ষিক বেগ রেসপেক্ট টু কার মাধ্যমে? রিলেটিভ বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এখানে আমি লিখে দিলাম রিলেটিভ টু এ, এর সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, বলতো যেহেতু গাড়িও যাচ্ছে, বলও এদিকে যাচ্ছে, তাহলে কি বলটা আরো বেশি ফোর্স পাবে, তাই না? টোটাল বেগ কত হবে? তাহলে এখানে লিখতে পারি ভি কার প্লাস ভি বল, এর সাপেক্ষে বলেছে, তাই না? যার সাপেক্ষে সেটাকে আমরা কি করব? বিয়োগ করব, রাইট? উল্টিয়ে দিব, এক কথা বলেছি সেটা হচ্ছে মাইনাস ভি এ ধরে নাও। তাহলে এখানে মানগুলো আমরা একটু বসিয়ে দিতে পারি। ভি কার কত বলতো? 20, ভি বল কত বলতো? 10, মাইনাস যেহেতু এখানে স্থির, তাহলে এটা হচ্ছে 0। দেখো এ বিন্দুতে স্থির, তাহলে ভি এ মানে 0, তাই টোটাল আমরা 30 মিটার পার সেকেন্ড পেলাম। এটা 1 নম্বর কন্ডিশন দিয়ে দিলাম বলের বেগ। হ্যাঁ, 2 নম্বর কন্ডিশনে ভি বল নির্ণয় করতে বলা হলো রিলেটিভ টু বি, মানে বি স্থানে যে লোকটা আছে তার সাপেক্ষে। কিন্তু দেখো বি স্থানের লোকটা কিন্তু এখন দেখো গতিশীল 5 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, ভি কার ভি বল মাইনাস ভিবি। কিন্তু তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যার সাপেক্ষে সেই বেগটাকে কি করবো? আমরা উল্টিয়ে দিব, তাই না? তাহলে ভিবি আমরা লিখেছি, এটাকে আমরা কি করতে পারি? ভি কার ভি বল মাইনাস সাপেক্ষ বলেছিলাম, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। আর এই বেগটাকে যদি আমরা উল্টিয়ে দিই কত হবে বলতো? মাইনাস ভিবি। এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। দেখো তো ভি কার কত? 20, ভি বল কত? 10 মাইনাস এটা কত বলো তো দেখি? 5 মাইনাস 5। তাহলে ক্যালকুলেশন আমরা যদি এখান থেকে করি তাহলে আমরা যেটা পাবো 35 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভি বল, এই বলের বেগটা কত রিলেটিভ টু সি, অর্থাৎ সি ব্যক্তির সাপেক্ষে। এখন ঘটনা যেটা আমরা কি লিখতে পারি? ভি কার প্লাস ভি বল মাইনাস, একটু বলো তো দেখি,
কি আছে এখানে ভিসি প্লাস ভি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম রাইট। কিন্তু দেখো কার সাপেক্ষে বলেছে, সি বিন্দুতে লোকের সাপেক্ষে, তাই না? তাহলে সি বিন্দুতে লোকের এই মানটাকে আমরা কি করে দিব বলতো, উল্টিয়ে দিব। তাহলে উল্টিয়ে দিলে কি হবে, ভি কার ভি বল মাইনাস, এখন খেয়াল করো একবারে লিখে দিব, মাইনাস ভিসি প্লাস ভি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের বেগ কিন্তু চেঞ্জ হবে না, দেখো একই দিকে, গাড়িও যেদিকে যাচ্ছে প্ল্যাটফর্মও ওইদিকে, ওকে। কিন্তু আমরা জাস্ট সি বিন্দুর এটা কি করেছি, উল্টিয়ে দিয়েছি বেগটাকে, কারণ আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য বেগ উল্টাতে হয় বলেছিলাম। তাহলে কত হবে 20 10 মাইনাস, দেখো ভি সি বিন্দুর জন্য 5 প্লাস 10। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, 25 মিটার পার সেকেন্ড। এটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার, ওকে। আচ্ছা, নেক্সট আমরা এখন তাহলে একমাত্রিকের ক্ষেত্রে দেখলাম, আমরা এখন দ্বিমাত্রিকের ক্ষেত্রে দেখতে চাই, যেটা আমাদের ভেক্টরের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা আপেক্ষিক বেগের দ্বিমাত্রিক যে প্রবলেমগুলো সেগুলো একটু দেখতে চাই, ওকে। দেখো এক্সাম্পল 4, দিক। দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো বিন্দুকে অতিক্রম করলো। তোমাকে নির্ণয় করতে বলা হলো আপেক্ষিক বেগ নির্ণয় করো। তার মানে কি বেগ নির্ণয় করো, লব্ধি বেগ বা লব্ধি বেগ। 4 সেকেন্ড পর কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব কত? লব্ধি বেগের দিক বা আপেক্ষিক বেগের দিক কোন দিকে সেটা নির্ণয় করতে তোমাকে বলা হলো। তাহলে চলো দেখি এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। যেহেতু দ্বিমাত্রিক কন্ডিশন, এর আগে আমরা এক্সাম্পল 1 থেকে 3 পর্যন্ত পড়েছি একমাত্রিক, অর্থাৎ একই রেখা বরাবর ছিল, ওকে, স্ট্রেট লাইন। কিন্তু এখানে দেখো একটা প্লেনে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তারা গমন করছে। তো খেয়াল করো, এই বরাবর একটা কণা গমন করছে যেটা হচ্ছে v1 12 মিটার পার সেকেন্ড বেগে, 12 মিটার পার সেকেন্ড বেগে। আর একটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, সেটা কত ডিগ্রি কোণ করে, 120 ডিগ্রি কোণ করে। অর্থাৎ এই বরাবর v2 বেগে এটা 20 মিটার পার সেকেন্ড বেগ করে গমন করছে। এদের মধ্যে যে কোণ সেটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি। এখন বলা হয়েছে আপেক্ষিক বেগ নির্ণয় করো, তার মানে একটা সাপেক্ষে আরেকটার বেগ, রাইট। তাহলে আমরা ধরলাম প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার বেগই আমরা নির্ণয় করি, ওকে। তো খেয়াল করো, তোমাদের প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, যে বেগের সাপেক্ষে নির্ণয় করব সেই বেগটাকে আমরা কি করব, 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করব, ওই কন্ডিশনে লব্ধি নির্ণয় করব, হয়ে যাবে আপেক্ষিক বেগ। তাহলে আমরা কি করব, v1টাকে ঘুরিয়ে দিই, হ্যাঁ। তাহলে v1টাকে আমরা এদিকে ঘুরিয়ে দিলাম, v1 এই বরাবর মাইনাস v1 হচ্ছে, তাই না, 12 মিটার পার সেকেন্ড। এখন v1 আর v2 এর মধ্যে কোণ তাহলে কত আসলো বলো তো দেখি। এইটা যদি 120 হয় তাহলে টোটালটা 180, তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি, ওকে। তাহলে আমি ধরলাম আলফা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন স্বাভাবিক অর্থে আমরা এখানে কি একটা লব্ধি খুঁজে পাবো, যে লব্ধিটাকে আমরা বলতে পারি লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ, তাই না। এটা আমি ভি দিয়ে দিলাম। তাহলে তোমাকে 1 নম্বরে আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হলো। তাহলে 1 নম্বরে যদি ভি নির্ণয় করতে বলা হয়, আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে তাহলে কি করব আমরা, এইটাকে আমরা কি করব, v1 v2 কে স্বাভাবিক লব্ধি ক্যালকুলেশন করে নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে v1 স্কয়ার v2 স্কয়ার, আমি আবারও বলে নিই যেটা, সেটা হচ্ছে এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাস আমরা কি করব না, ব্যবহার করব না। কারণ কি, এই মাইনাস ব্যবহার করব না বলেই আমরা দেখো 120 ব্যবহার না করে 60 ডিগ্রি ব্যবহার করেছি, ওকে। তাহলে এই সাইডে দুইটার কোণ নিয়েছি, 2v1 v2 cos আলফা। তাহলে এখান থেকে যদি আমরা বসিয়ে দিই, দেখো 12 স্কয়ার 20 স্কয়ার 2 ইন্টু 12 ইন্টু 20 cos কত, 60 ডিগ্রি, রাইট। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে
28 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক বেগ অথবা লব্ধি বেগ, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে 4 সেকেন্ড বা দূরত্ব কত। তো একটু খেয়াল করো তো, আমরা এখানে একটা সামান্তরিক এঁকে ফেলতে পারি। এটা যদি এদিকে গমন করে, ধরে নাও এ ধরনের আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো তো এই বাহু আর এই বাহু কি সেম, সামান্তরিকের বিপরীত বাহুর সমানায়ন সমান্তরাল। তাহলে এইটা যদি ভি হয় অবশ্যই এটা কি হবে বলো তো দেখি, ভি, তাই না? এই ভিটাই কত পেয়েছি 28 মিটার পার সেকেন্ড। তার মানে একটা কণা দেখো এখান থেকে এদিকে গমন করেছে এত বেগে, আর একটা এত বেগে গমন করেছে 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গেছে। তাহলে যদি এদের মধ্যে যে লব্ধি বেগটা পেয়েছি 28 মিটার পার সেকেন্ড, রাইট? এখন আমরা কি করতে পারি বলো তো দেখি, 4 সেকেন্ড পর দূরত্বটা কত সেটা নির্ণয় করতে চাই। 4 সেকেন্ড পর দূরত্ব, 4 সেকেন্ড পর দূরত্ব, এস সমান ভিটি, কারণ আমরা তো জানি এস সমান ভিটি। ওকে, তাহলে এখন বলো তো দেখি ভিটা কত বেশি, লব্ধি বেগ, তাহলে কত 28 আর টি কত 4 সেকেন্ড এত মিটার, তাহলে 112 মিটার, অর্থাৎ 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে বলো তো 112 মিটার। এই আনসারটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশন টেস্টগুলোতে আসে, এমসিকিউ এ আসলে তোমরা ঝটপট কি 112 মিটার মুখস্থ রাখতে পারো, যদি কি আসলে ঠিক না মুখস্থ রাখা, প্রসেসগুলো ঠিক রাখবা। তো টাইম জাস্ট কমানোর জন্য, চোখের নিমেষে আনসারের জন্য 12 এবং যদি কি 20 এবং 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে কত দূরত্ব 4 সেকেন্ড পর সেটা কি তোমরা কি পারবা 112 মিটার। এখন খেয়াল করো দিক কোন দিকে, লব্ধি বেগের দিক দেখো তো, আমরা ধরতে পারি এই লব্ধি বেগ এই v1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। হ্যাঁ, তাহলে দেখো তো সামান্তরিকের সূত্র tan থিটা কার সাথে কোণ উৎপন্ন করেছে v1 এর সাথে, তাহলে v1 কে কি করব ফ্রি রাখবো। কার সাথে কোণ উৎপন্ন করেনি v2 এর সাথে, তাহলে আমরা কি লিখবো বলো তো v2 cos আলফা, v2 সরি উপরে v2 sin আলফা, দেখো আমরা পড়েছিলাম, আর নিচে হবে কি v2 cos আলফা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি tan থিটা v2 কত পেয়েছি 20, sin আলফা হচ্ছে কয় ডিগ্রি 60 ডিগ্রি, আর v1 হচ্ছে 12 প্লাস 20 cos 60 ডিগ্রি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে tan ওইদিকে নিয়ে যে ইনভার্স করলে একটা আনসার আসবে 38.21। তোমরা ক্যালকুলেশন করবে দেখবে এই আনসারটা আসবে। ওকে, এটা আনসার ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা কি আনসার করবা। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলোতে এটাকে আমরা কিছু টেকনিক ফলো করে আনসার করতে পারি। সুতরাং এখনই তোমাকে যেটা জেনে নেওয়া উচিত এটা হচ্ছে ম্যাজিক প্রসেস, ধরে নাও এইভাবে তোমরা সাধারণত করবা না। ওকে, যেটা শেখাবো তো খেয়াল করো, 4 সেকেন্ড পরে দূরত্ব বের করতে বলা হয়েছে। এখন ঘটনা বলো তো বেগ দেওয়া আছে, বেগের সাথে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে সেটা দূরত্ব হয়ে যাবে। তাহলে ধরে নাও একটা কণা এইদিকে 4 সেকেন্ডে অতিক্রম করেছে কতটুকু s1 দূরত্ব ধরে নাও। তো s1 দূরত্বটা কতটুকু বলো তো 12 এর সাথে যদি 4 গুণ করে দিই চলে আসবে, তাহলে আমি একবার দিয়ে দিই 48 মিটার। হ্যাঁ, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 120 ডিগ্রি। এখন খেয়াল করো যদি আমরা কি 20 এর সাথে 4 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে 80। ওকে, এখন এটা দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল এ বি সি ত্রিভুজ, তাই না? আচ্ছা, এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু কত 80 মিটার, সি কোণের বিপরীত বাহু দেখো সি বাহু 48 মিটার, রাইট? এখন দেখো তো আমরা যদি কি কোসাইন সূত্র প্রয়োগ করি ত্রিভুজের cos সূত্র, তাহলে কি লিখতে পারি বলো তো দেখি cos দেখো 120। ওকে, cos 120 বলো তো এখন এই a এর সাথে বা 120 এর সাথে কোন কোন বাহু সংযুক্ত c এবং b, তাহলে আমরা লিখতে পারি কি b স্কয়ার c স্কয়ার। ওকে, কি
কিন্তু এই কোণের অপোজিট কোনটা এ, তাহলে মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ যেটা অপোজিট হবে সেটা হবে মাইনাস ডিভাইডেড 2। এখন বলো তো কে মাইনাসের মাইনাস বাদ দিয়ে কে কি আছে বি আর সি, তাহলে এখানে লিখবো বিসি। ওকে, অর্থাৎ এই কোণের সাথে যুক্ত আছে কি বি এবং সি বাহু, অর্থাৎ 2BC গুণ করে দিব। তাহলে এখান থেকে যদি তুমি দেখো এ নির্ণয় করতে বলা হয়েছে তাই না, তাহলে এ যদি নির্ণয় করি তাহলে দেখবা কি 112 মিটার, এটা আনসার চলে আসবে। এটা হচ্ছে আনসার 4 সেকেন্ড পর দূরত্ব। ওকে, তাহলে এই ম্যাজিক প্রসেস ফলো করে তোমরা এমসিকিউ আনসার করবা, এই লজিক প্রসেস ফলো করে তোমরা কি করবা সৃজনশীল এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে কি করবা আনসার করবা। ওকে, আচ্ছা নেক্সট, এবার এই রিলেটেডই আরেকটা প্রবলেম আমরা সলভ করতে চাই। এক্সাম্পল 5, দুটি বস্তুর একটির অপরটির বেগের দ্বিগুণ বেগে তার সাথে 120 ডিগ্রি কোণ করে চলছে, এদের একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। ওকে, এর সাপেক্ষ বলেছে, আমরা এখানে আপেক্ষিক বেগ উল্লেখ না করলেও পারতাম, বুঝেছ? তো করলে ক্ষতি নেই, না করলেও সমস্যা নেই। তো দেখো সলিউশন, খেয়াল করো, একটা বস্তু এদিকে গতিশীল কত বেগে, ধরে নাও v1 বেগে। হ্যাঁ, আমি এখানে ডিরেকশন দিচ্ছি না, ঠিক 120 ডিগ্রি কোণ করে এদিকে আর একটা বস্তু গতিশীল v2, এই মধ্যকার কোণ হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, কত বেগে 2v1 বেগে, মানে দ্বিগুণ বেগে, এর দ্বিগুণ বেগে। দেখো একটির অপরটির বেগের দ্বিগুণ বেগে, রাইট? তার মানে একটির বেগের যে দ্বিগুণ বেগে অপরটি চলছে। এখন তোমাকে যদি বলা হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ বা আপেক্ষিক বেগ কত, রাইট? তাহলে আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য কি বলেছিলাম তোমাদের, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, এই যে v1 যার সাপেক্ষে তাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও, মানে উল্টিয়ে দাও। তাহলে আমরা কি করতে পারি, v1 কে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিতে পারি, এদিকে ঘুরিয়ে দিলাম। তো ধরে নাও এদিকে হলো -v1। হ্যাঁ, আচ্ছা, এখন ঘটনা, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হলো, আলফা সমান 60 ডিগ্রি, তাই না? ওকে, এখন আমরা কিন্তু এইটা এবং এইটা মিলে লব্ধি পাবো, এটাই হচ্ছে কি সেই আপেক্ষিক বেগ, এটা হচ্ছে সেই লব্ধি। সরি, একটু বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে লব্ধি বেগ। আমরা বেশি বাঁকা করে ফেলেছি, এটা লব্ধি বেগ ভি। এখন তোমাকে ভি নির্ণয় করতে বলা হলো, তাহলে দেখো তো আমরা যদি ভি নির্ণয় করি তাহলে স্বাভাবিক সূত্র v1 স্কয়ার v2 স্কয়ার 2v1 v2, এই সাইডটা নিয়ে ক্যালকুলেশন আমাদের, তাহলে কি হবে cos আলফা v1 স্কয়ার 2v1 স্কয়ার, দেখো v2 স্কয়ার মানে কি 2v1 স্কয়ার, তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে 4v1 স্কয়ার 2v1, v2 মানে কত বলো তো 2v1 cos কত ডিগ্রি 60 ডিগ্রি। হ্যাঁ, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো তো এখানে হবে 5v1 স্কয়ার, আর এখানে ক্যালকুলেশন করলে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, কেটে গেলে এখানে পাবো হচ্ছে 2v1 স্কয়ার, তাহলে টোটাল মিলে আমরা পাচ্ছি হচ্ছে 7v1 স্কয়ার, মানে √7v1। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, আনসার। এখন তোমাকে বলা হয়েছে দিক নির্ণয় করো, তাই না? তাহলে আমরা ধরলাম এটার সাথে কত কোণে, থিটা কোণে ক্রিয়াশীল, এটাই হচ্ছে দিক। তো এখন আমাদের যথারীতি যে স্বাভাবিক নিয়ম, আমরা জানি tan থিটা, আমরা থিটা নিয়েছি। এখন বলো তো থিটা কার সাথে কোণ উৎপন্ন করেছে, v1 এর সাথে, তাহলে আমরা কি করব নিচে v1 কে ফ্রি করে দিব। হ্যাঁ, কার সাথে কোণ উৎপন্ন করে নাই, v2 এর সাথে, তাহলে আমরা কি করব v2 sin আলফা লিখব প্লাস v2 cos আলফা লিখব। এখন আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে v2 মানে কত 2v1 sin, দেখো আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে v1 v2 মানে 2v1 cos 60 ডিগ্রি। এখান থেকে থিটা
টেনকে ওইদিকে নিয়ে চলে যাই, তো V1 গুলোকে যদি কেটে দিই তাহলে হবে হচ্ছে 2, V1 কেটে দিয়েছি তাহলে সাইন 60 ডিগ্রি √3/2 হবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি 1 প্লাস এখানে যেটা আসবে সেটা হচ্ছে হাফ, মানে 1 মানে 2 আসবে। ওকে, টোটাল মিলে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে একটা রেজাল্ট পাবা, সেটা হবে 40.89 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। তাহলে আপেক্ষিক বেগের ডিরেকশনটা আমাদের নির্ণয় কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা নেক্সট আরও এই রিলেটেড আরও ইম্পর্টেন্ট দু একটা প্রবলেম করতে চাই। ওকে, চলো দেখি। এক্সাম্পল 6, 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে একটি ট্রাককে চলতে দেখল। এক নঙে বলা হলো ট্রাকটির প্রকৃত বেগ কত। 2 নঙে বলা হলো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। ওকে, অনেক ইম্পর্টেন্ট প্রবলেম এটা, অ্যাডমিশন টেস্টের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো খেয়াল করো সলিউশন। এটা হচ্ছে পূর্ব সাইড, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওকে, তো এইদিকে পূর্ব দিকে দেখো বলেছে এত কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে, তাহলে একটা গাড়ি কার ভিসি কার 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এই গাড়ির চালক দেখলো কি একটা ট্রাক চলছে কোন দিকে, এত কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলছে, চলতে দেখলো। তার মানে চলমান অবস্থায় এদিকে চলতে দেখছে, এটা কি ট্রাকের অরিজিনাল বেগ? এটা আসলেই নয়। তার মানে এইদিকে যে বেগটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাক এবং কার মিলে যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটা কত? 40√3 কিলোমিটার/আওয়ার। কিভাবে বুঝবো? কারণ দেখো উত্তর দিকে, তার মানে পূর্ব দিকে লম্ব হবে, এদিকে গমন করছে, দেখলো, চলতে দেখছে, তার মানে এটা দেখছে বলতে কি বোঝায়? চলমান অবস্থায় ওই বরাবর দেখছে। নিঃসন্দেহে এটা কি নয়? ট্রাকের প্রকৃত বেগ নয়। তার মানে নিঃসন্দেহে ট্রাক অন্য কোনো দিকে চলতেছিল, হয় এদিকে চলছে, নাই এদিকে চলছে, তাই নয় কি? তো একটু খেয়াল করো তো, তুমি গাড়িতে যাচ্ছ, ধরে নাও তুমি গাড়িতে যাচ্ছ, মুখের মধ্যে পানি নিয়ে ফু করে ফেলে দিলাম, তাহলে তুমি যেদিকে ফেলবা সেদিকে কি আসলে অরিজিনাল পানি কি গতিশীল হবে? অবশ্যই নাই। পানি তুমি যখন যাচ্ছ দেখবা কি পানি যেদিকে ফেলেছো পানি কি বেঁকে চলে যাচ্ছে একদিকে, রাইট? তার মানে ঘটনা যেটা, এদিকে কার যাচ্ছে ঠিক আছে, কিন্তু ট্রাকটা কে যেতে দেখছে এদিকে। তার মানে যেটা ট্রাকটা আসলে এইদিকে যদি যেতে দেখে তাহলে ট্রাকটা মোটামুটি এই বরাবর কি হচ্ছে চলছিল, এই বরাবর ভিটি ট্রাকের বেগ, রাইট? এখন খেয়াল করো তোমরা, আমি বলেছিলাম আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য যার সাপেক্ষে সেটাকে কি করবা? উল্টিয়ে দিবা। মোটামুটি আমরা কি করলাম? এটাকে উল্টিয়ে দিলাম, ভিসি। তাহলে দেখো এই যে পরিবর্তিত অবস্থায় কোণ, এটাকে আমরা আলফা ধরলাম, আর এই কোণটা কত? থিটা। এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এই কোণটা দেখো 90 ডিগ্রি লব্ধি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, আজা tan থিটা। দেখো তো এই লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করেছে? ভিসি এর সাথে। তাহলে ভিসি কে কি করবা? ফ্রি করে দাও। আর কার সাথে নয়? টি এর সাথে। তাহলে ভিটি সাইন আলফা, ভিটি কস আলফা। এখান থেকে যদি ক্যালকুলেশন করি tan 90 ডিগ্রি ভিটি সাইন আলফা
ডিভাইডেড ভিসি প্লাস ভিটি কস আলফা, এখান থেকে 1/0 ভিটি সাইন আলফা ভিসি প্লাস ভিটি কস আলফা। এখান থেকে যদি ক্যালকুলেশন করো কস আলফা সমান তোমরা পাবো মাইনাস ভিসি বাই ভিটি। হ্যাঁ বলতে পারো কিছুই তো পেলাম না, তো কিছু পাওয়ার দরকার নেই, এই অবস্থায় রেখে দাও, না পাওয়া আশা নিয়েই থেকে যাও, পরে পেয়ে যাবা। ওকে, এখন আমরা লব্ধি বেগ নির্ণয় করতে চাই, তাই না? যেহেতু মধ্যবর্তী কোণ আছে আলফা পরিবর্তিত কন্ডিশনে, তাহলে লব্ধি বেগ ভি টিসি সমান কি লিখতে পারি, রুট ওভার ভিটি স্কোয়ার ভিসি স্কোয়ার 2ভিসি ভিটি কস আলফা। এখন দেখো কস আলফার মান কিন্তু মাইনাস ভিসি বাই ভিটি দেওয়া আছে, জাস্ট এই জায়গা বসিয়ে দিবা তোমরা। তাহলে ভিটি স্কোয়ার ভিসি স্কোয়ার 2ভিসি ভিটি মাইনাস ভিসি বাই ভিটি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিটি স্কোয়ার, দেখো ভিটি 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 কেটে যাবে, তাহলে এখানে মাইনাস ভিসি স্কোয়ার ভিটিসি স্কোয়ার। তাহলে টোটাল আমরা এখান থেকে ক্যালকুলেশন করি টিসি স্কোয়ার ভিটি স্কোয়ার ভিসি স্কোয়ার। আমাদের কিন্তু ট্রাকের প্রকৃত বেগ দরকার ভিটি, তাহলে ভিটিসি স্কোয়ার ভিসি স্কোয়ার। এখান থেকে আমরা কি ভিটিসি জানা আছে কত বলো তো 40√3, তাহলে 40√3 এর স্কোয়ার আর এটা হচ্ছে 40 স্কোয়ার, তাহলে হবে 80 কিলোমিটার পার আওয়ার। এই দেখো ট্রাকের প্রকৃত বেগ আমরা খুঁজে পেলাম। এখন কোন দিকে চলছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে, রাইট? তাহলে 1 নং এর কাছে যাই, দেখো ভিটি বের করেছি আর ভিসি, তাহলে 1 থেকে আমরা ক্যালকুলেশন করি। 1 থেকে আমরা ক্যালকুলেশন করলে কস আলফা সমান মাইনাস ভিসি 40 আর ভিটি হচ্ছে 80 মাইনাস হাফ, তাহলে কস কত ডিগ্রির মান 120 ডিগ্রি, তাহলে আলফা সমান কত 120 ডিগ্রি। কিন্তু আমাদের 120 ডিগ্রি কোণে চললে তো হবে না। ওকে, তাহলে এখন খেয়াল করো তো আমাদের এই কোণটা দরকার, তাহলে এই টোটালটা 120, তাহলে 180 থেকে যদি আমরা বিয়োগ করি এটা কত পাবো 60। তাহলে এই যে ট্রাক 60 ডিগ্রি কোণ করে কার সাথে, পূর্বের সাথে। আবার দেখো এই কোণটা কতটুকু বলো তো, টোটাল যদি 90 হয় 60 বিয়োগ করলে কত হবে 30। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই কোণটা লিখতে পারি, ধরে নাও এটা বিটা কোণ। হ্যাঁ, তাহলে এটাই আমাদের অরিজিনাল দরকার 180 মাইনাস আলফা, তার মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কার সাথে বলো তো, পূর্ব উত্তর দিকে। এটা পূর্বের সাথে কোণ করেছে 60 এবং উত্তর দিকে, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি পূর্ব উত্তর। ওকে, অর আমরা লিখতে পারি 30 ডিগ্রি উত্তর পূর্ব। ঠিক আছে, তুমি যেটাই লিখবা সেটাই হচ্ছে রাইট, এটা হচ্ছে আনসার। এখন আমরা এটা চোখের নিমেষে করতে পারি, খেয়াল করো কিভাবে। আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি, দেখো ম্যাজিক প্রসেস চাই, তাহলে এইটা কিন্তু আমাদের ভিটিসি, তাই না? ওকে, আর এটা কিন্তু আমাদের ভিসি, তাই না? আমরা যদি এই বিটা কোণ নির্ণয় করতে চাই তাহলে কি করব বলো তো দেখি, ম্যাজিক প্রসেসের দিকে যেতে চাই। হ্যাঁ, তাহলে ম্যাজিক এখানে লিখে দিলাম ম্যাজিক। বলো আমি যদি এখানে ট্যান বিটা লিখি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি না, লম্ব, তাহলে টিসি মানে কত বলো তো 40√3, তাই না? তাহলে দেখো লম্ব হচ্ছে এটা হচ্ছে ভি টিসি আর ভূমি হচ্ছে ভিসি, তাহলে 40√3 ডিভাইডেড 40, তার মানে √3। ট্যান কত ডিগ্রি মান √3 60, তাহলে বিটা সমান কয় ডিগ্রি বলো তো 60 ডিগ্রি। এটা হচ্ছে পূর্ব উত্তর, আর তুমি 90 থেকে বিয়োগ করলে 30 ডিগ্রি পেয়ে যাবে, রাইট? সুতরাং ম্যাজিক ফলো করে তুমি কি ক্যালকুলেশন করতে পারো, পারা যাবে না? ওকে, আবার দেখো কি এই লব্ধি নির্ণয় করতে চাওয়া হয়েছে, তাহলে পিথাগোরাসকে নিয়ে এসে বসিয়ে দাও, দেখো ভিটি বের হয়ে যাবে। ম্যাজিক প্রসেসেই ভিটি স্কোয়ার সমান কি হয়, ভিটি তো অতিভুজ, সমান কি ভিটিসি স্কোয়ার ভিসি স্কোয়ার। এখন এখান থেকে ক্যালকুলেশন করে দাও, দেখো কি চলে আসবে 80 কিলোমিটার পার আওয়ার। সুতরাং ঝটপট আনসার করতে চাইলেও হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই রিলেটেড আমরা আরেকটা প্রবলেম সলভ করতে চাই। এক্সাম্পল 7, কত 7 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা হতে একটি বলকে 14 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো। কোন দিকে ছুঁড়লে বলটি গাড়ির সাথে
লম্বভাবে নিক্ষিপ্ত হবে। গাড়ির সাপেক্ষে বলের বেগ কত? ওকে, এই কোশ্চেনটা বুয়েট 13-14 সেশনে এসেছিল। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্রবলেমটা সলিউশন একটু খেয়াল করো। ধরে নাও এদিকে গাড়ি চলছে, কত বেগে গাড়ি চলছে? 7 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভি কার 7 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, কিন্তু বলটা যাবে কি লম্বভাবে, মানে এর সাথে এদিকে লম্ব হবে। ওকে, এখন ঘটনা যেটা, গাড়ির জানালা হতে একটি বলকে 14 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে ছুড়ে দিব? আচ্ছা বলো তো, গাড়ি যাচ্ছে এইদিকে, একই রকম কিন্তু এর আগে যে প্রবলেমটা পড়েছি, দেখো গাড়ি যাচ্ছে এই দিকে, কিন্তু বলটাকে আমরা জানালা দিয়ে যদি তাকাই দেখবো লম্বভাবে গমন করছে, লম্বভাবে, তাই না? তাহলে নিঃসন্দেহে বলটাকে কি এদিকে ছুড়ে মারবো। তাহলে ভি বল কত? 14 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এইদিকে দেখো গাড়ির সাপেক্ষে বলের বেগ, তাহলে সি বি। ওকে, ভি বিসি, এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বলের বেগ। দেখো লম্বভাবেই তখন কি লব্ধি বেগ নিয়ে বলটা গমন করবে। তো এখন ঘটনা তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি করবা, যার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে এটাকে তোমরা কি করবা, 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবা। আচ্ছা ঘুরিয়ে দাও এই বরাবর, তাহলে ভিসি। তাহলে এখন কোণ কত হলো ভিবি আর ভিসি এর মধ্যে? এই কোণটা আলফা হলো, রাইট? এই কোণটা আমরা মুছে দিলাম, লম্বভাবে গমন করছে। আর এই কোণটা হচ্ছে দেখো থিটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদের এটা দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড, আর ভিবি দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কত? ভিবিসি। অতীব সহজ। তো আমরা জানি tan থিটা, একবারে বসিয়ে দিই, থিটা না লিখে একবারে 90 ডিগ্রি বসিয়ে দিই, হ্যাঁ, tan 90 কার সাথে কোণ বলো তো? ভিসি এর সাথে কোণ। তাহলে ভিসি কে আমরা ফ্রি রাখবো। এখন কার সাথে কোণ নেই বলো তো? এই লব্ধির নেই হচ্ছে ভিবি এর সাথে, তাহলে লিখবো ভিবি সাইন আলফা ডিভাইডেড ভিবি কস আলফা। ওকে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/0, 90 মানে ইনফিনিটি, ভিবি সাইন আলফা ভিসি ভিবি কস আলফা। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো কস আলফা ইজ ইকুয়াল মাইনাস ভিসি বাই ভিবি। কিন্তু দেখো ভিসি ভিবি এর দুইটারই মান আছে 7 এবং 14, তাহলে কস আলফা ইজ ইকুয়াল মাইনাস 7 ডিভাইডেড 14 মানে মাইনাস হাফ। কস কত ডিগ্রির মান মাইনাস হাফ? 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে আলফা কত? 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি। কিন্তু কি বলা হয়েছে গাড়ির সাথে কত ডিগ্রি কোণ করে ছুড়ে মারবা? দেখো গাড়ি এদিকে যাচ্ছে, তাহলে তুমি যদি এই বরাবর ছুড়ে মারো তাহলে সম্ভব একটু ঘুরে কি এই বরাবর লব্ধি বেগ নিয়ে চলা সম্ভব লম্বভাবে, রাইট? তাহলে এই কোণটা আমাদের দরকার, এই কোণটা আমি বিটা ধরলাম। তাহলে বিটা কোণটা কত হবে বলো তো? বিটা যে কোণ এটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে গাড়ির সাথে আমরা কত ডিগ্রি কোণ করে ছুড়ে মারবো বলটাকে? 60 ডিগ্রি কোণ করে ছুড়ে মারবো। এই যে 60 ডিগ্রি কোণ করে ছুড়ে মারো, তাহলে লম্বভাবে গমন করবে। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বলের বেগ কত, এটা চেয়েছে। তার মানে আমাদের চাওয়া হয়েছে কি বলতো? ভিবিসি। ভিবিসি, তাহলে ভিবিসি আমরা নির্ণয় করি পরিবর্তিত কন্ডিশনে। তাহলে ভিসি স্কোয়ার মানে 7 স্কোয়ার, ভিবি স্কোয়ার মানে 14 স্কোয়ার, প্লাস 2 × 7 × 14 কস আলফা। আচ্ছা বলো তো আলফা মানে কত পেয়েছি? আলফা মানে পেয়েছি হচ্ছে আমরা 120। তাহলে এখানে আমরা কি করতে পারি? 120 ডিগ্রি বসিয়ে দিতে পারি। যদি তুমি এই টোটালটা ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 12.12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার, অর্থাৎ গাড়ির সাপেক্ষে বলের বেগ। ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা এটাকে যদি আমরা ম্যাজিক দিয়ে সলভ করি, দেখো অনায়াসে আমরা বের করতে পারি, রাইট? এই জায়গায় যদি আমরা একটা লম্ব টানি, নিঃসন্দেহে এইটা হয় এই ভিবিসি এর সমান্তরাল, ভিবিসি। তাহলে পিথাগোরাসকে যদি তুলে নিয়ে এসে এখানে বসায়, দেখো এই ত্রিভুজটা, তাহলে পিথাগোরাস কি বলে দিবে বলো তো দেখি? বলে দিবে ভিবি স্কয়ার অতিভুজ স্কয়ার, অতিভুজ ছিল ভিবি,
ভিবিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এখান থেকে যদি আমরা কি ভিবিসি নির্ণয় করি তাহলে রুট ওভার ভিবি স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার, বলের বেগ স্কোয়ার মাইনাস গাড়ির বেগ স্কোয়ারের বর্গ। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই টোটাল দেখবা কি 12.12 মিটার পার সেকেন্ড চলে আসবে। তোমরা এটা অ্যাডমিশনে যখন এমসিকিউ আনসার করবা তখন এই সূত্র ব্যবহার করে তোমরা অবশ্যই আনসার বের করতে পারো। ওকে, এখন কি যেন নাই ভাব, রাইট? তা আমরা এখন একটা শিক্ষা গ্রহণ করি, তারপরে আমরা বিদায় নিব। তো এখন এক স্ত্রীলোক, এই স্ত্রীলোকের দুইটা সন্তান ছিল, 1+1 মানে 2, দুইটা সন্তান ছিল। একটা নিজের সন্তান আর একটা হচ্ছে সতীনের সন্তান। তো মোটামুটি সেম বয়স, তো 2 বছর ধরে নাও, 2 বছর পাশাপাশি আর কি। তো এখন ওই স্ত্রীলোক কি করত, সতীনের সন্তানটাকে কোলে করে রাখতো সবসময়, আর নিজের সন্তানটাকে সবসময় হাঁটিয়ে নিয়ে বেড়াতো। যখন বাইরে যেত সতীনের সন্তানকে কোলে করে রাখতো আর নিজের সন্তানকে টেনে হেসড়ে নিয়ে যেত। এই জন্য পাড়া প্রতিবেশী যারা ছিল তারা খুব বলতো, কি পাষণ্ড মহিলা রে, নিজের সন্তানকে এইভাবে কেউ টেনে হিসড়ে নিয়ে যায়। আবার কেউ কেউ ভালো বলতো, কারণ কি, কারণ সামাজিক প্রেক্ষাপটে কখনোই এই ধরনের দেখা যায় না, সেটা হচ্ছে সতীনের সন্তানকে এত কোলে করে আদর যত্নে কেউ রাখে। কেউ ভালো বলতো, কেউ আবার খারাপ বলতো। তো বেশিরভাগ মানুষই ভালো বলতো আর কি। তো এভাবে চলছে। একদিন পাশের বাড়ির এক মহিলা এসে তাকে বলছে, আপা আপনি এই যে সতীনের সন্তানকে এত কোলে পিঠে করে আপনি নিয়ে বেড়ান, আর নিজের সন্তানকে আপনি কিভাবে টেনে হেসড়ে নিয়ে বেড়ান, কাদার মধ্যে হলেও টেনে হেসড়ে নিয়ে যান, গর্তের মধ্যে পড়ে গেলেও টেনে হেসড়ে তোলেন, কারণটা কি? আপনার মতো মানুষই হয় না, তবে এটা করেন কেন? নিজের সন্তানকে একটু যত্ন তো করতে হয়। তখন ওই স্ত্রীলোক যেটা বলে সেটা হচ্ছে, দেখো সবাই কিন্তু কেউ আমাকে ভালো বলে, বেশিরভাগ মানুষই আমাকে ভালো বলে, কিন্তু তারা বোঝে না। কারণ আমার সতীনের সন্তানকে আমি এত আদর যত্ন করে কোলে তুলে রাখি, কিন্তু আমার সন্তানকে আমি টেনে হেসড়ে নিয়ে যাই। কারণ কি? কারণ সেটা হচ্ছে একই সাথে তারা বড় হচ্ছে, বেড়ে উঠছে, কিন্তু যখন কোনো এক সময় আমি আমার সতীনের সন্তানকে আমি নামিয়ে দিব, তখন কি আমার ওই সতীনের সন্তান হাঁটতে পারবে না। কারণ যে সময় হাঁটা শেখার কথা সে সময় আমি ওকে কোলে তুলে রেখেছি, কিন্তু আমার সন্তানটাকে আমি ঠিকই কি করেছি, টেনে হেসড়ে নিয়ে গেছি। সুতরাং এখান থেকে যেটা শিক্ষা আসে সেটা হচ্ছে কি, কোলে পিঠে থাকলে অকর্মণ্য হয়ে যায়, অর্থাৎ অলসভাবে বসে থাকলে অকর্মণ্য হয় বা পঙ্গুত্ব বরণ করতে হয়। সুতরাং যতক্ষণ তুমি কি থাকবা, সুস্থ থাকবা, ততক্ষণ তোমাকে কি পরিশ্রম এবং কর্ম স্পৃহা নিয়েই চলতে হবে, কর্মের মাঝখান দিয়ে। সুতরাং থেমে থাকা যাবে না, সর্বদা কি করতে হবে, নিজেকে কর্মব্যস্তময় কন্ডিশন নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, তো একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে দেহ মনকে সুস্থ রাখতে হবে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। সুতরাং কি তোমাকে অবশ্যই সুখী জীবন লিড করার জন্য কর্মব্যস্তময় কন্ডিশন পার করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।